অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান কলম একাডেমি লন্ডন কর্তৃক আয়োজিত আজকের বুক রিভিউ। আজকে আমরা আমাদের অনুষ্ঠান চতুর্থ পর্ব আমরা শুরু করেছি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। জি, কুতুবুদ্দিন, আমি তোমাকে মিউট করেছি। এখন তুমি থাকো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কারণ এখান থেকে সাউন্ড হচ্ছে বেশি। নো প্রবলেম। আপনারা জানেন, বিশ্বময় যারা আছেন আপনারা জানেন আসলে এই জাতীয় অনুষ্ঠান করা মানেই আপনার সৃষ্টি, আপনার প্রতিভা, আপনার লেখালেখিকে সম্মান জানানো। এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। একজন সংগঠক হিসেবে আমরা যে সংগঠন করি, কষ্ট করি, লেখালেখি করি, আপনার সেই কষ্ট, আপনার সেই সংগৃহীত বই বা প্রকাশিত বই, আপনার কবিতা সম্পর্কে বলাও আমাদের দায়িত্বের অংশ বলে আমি মনে করি। তাই অনুষ্ঠানগুলি আমি সাজাই। ইলিয়াস সাহেব, আপনাকে ধন্যবাদ। আমাকে একটু লিঙ্কটা দেবেন প্লিজ। কুতুবুদ্দিনকেও লিঙ্কটা আপনি দেবেন। আর আমাদের গ্রুপে এখানে একটু শেয়ার করুন। ধন্যবাদ, আপনি আমাদের সাথে আছেন। তাই আমরা লাইভের আয়োজন করি আপনার কথা বলার জন্য, এবং আমি লক্ষ্য করেছি আমাদের এই উদ্যোগ অনেকে গ্রহণ করেছেন স্বাচ্ছন্দ্যে। আমরা অনেক লাইক, কমেন্ট, শেয়ার হচ্ছে এই বিষয়গুলি। আমরা কখনো কারো উপর ফেরেশান নই, আমাদের কোনো দাবি নেই। কারণ এটি একটি সাহিত্য সংগঠন। এর চাইতে বেশি ভিউয়ার, লাইক, কমেন্টস বেশি কোনো সংগঠনে নেই, হয় না। এবং এবং কারণ এখানে কোনো নাচ, গান বলা যায়, রাজনৈতিক, পলিটিক্স, গালিগালাজ যেহেতু নাই, সেহেতু একটি অনুষ্ঠান, একটি সাহিত্য অনুষ্ঠান এর চাইতে বেশি দর্শক, শ্রোতা থাকার সম্ভাবনা আমরা আশা করতে পারি না। যাই হোক, আমি আজকে যেই বই নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, আপনারা পোস্টে দেখেছেন যে এই বইয়ের নাম অক্ষরে অমরতা। আপনারা দেখেছেন এই বইয়ের উপর আমরা সংক্ষিপ্ত কথা বলবো, এবং এক পর্যায়ে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা কথা বলবো। আজকে স্টুডিওতে আমাদের সাথে আছেন অক্ষরে অমরতা কাব্যগ্রন্থের সম্পাদক, বিশিষ্ট শিক্ষক, কবি এবং লেখক, শিশু সাহিত্যিক, নজরুল গবেষক, কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক কুতুবুদ্দিন বখতিয়ার। কুতুবুদ্দিন বখতিয়ার আমাদের সাথে আছেন। আমরা তার কথা শুনবো, তার বই সম্পর্কে আমরা প্রশ্ন করব। কুতুবুদ্দিন আশা করি উত্তর দেবেন। আমরা আশা করেছিলাম, আমার প্রশ্ন ছিল যদি কারো ছোট, ছোট কবিতা আমরা পাই, আমরা আবৃত্তি করব, পাঠ করব। এর মধ্যে আমরা ২-১ টি কবিতা পেয়েছি। আমার মনে হয় না আর কারো কবিতা আমরা এখন নেব। কারণ এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ আমাদের প্রস্তুতি বা আমাদের সময় আমরা এরেঞ্জ করতে পারব না। আমাদের ভাইদের মধ্যে অনেকে আছেন যে পোস্ট না পড়ে অসময়ে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেন। এটা আমাদের জন্য কষ্ট হয়। যাই হোক, আমরা আমরা বলেছিলাম যে বই সম্পর্কে আমরা আলোচনা করব। এই বইটি যৌথভাবে সম্পাদনা করেছেন কুতুবুদ্দিন বখতিয়ার এবং কামরুল ইসলাম। কামরুল ইসলামকে আমরা আহ্বান জানিয়েছি, সে ব্যস্ত, অনুষ্ঠানে থাকতে পারবেন না বলে আমাকে জানিয়েছেন এবং আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। এই বইটি প্রকাশিত হয়েছে ২০২১ সালে। এই বইতে আমি ভূমিকা লিখেছি এবং আমার জীবনের কিছু কথাবার্তা সেখানে প্রকাশিত হয়েছে, এবং আমার একটি বিখ্যাত কবিতা 'অক্ষর' নামে লম্বা দীর্ঘ একটি কবিতা প্রকাশিত হয়েছে উক্ত বইতে। এই বইটি আমাদের সম্মানিত সম্পাদক খুবই বুদ্ধির পরিচয় তারা দিয়েছেন, স্বাক্ষর রেখেছেন। এই বইটি তারা উৎসর্গ করেছেন কলম একাডেমি লন্ডনের বিশ্বময় সকল সদস্য সকলকে। বিশ্বের সকল কলমের সদস্যকে তারা বইটি উৎসর্গ করেছেন। ভালো একটি কাজ করেছেন।
যাই হোক, বইটিতে লেখকের জীবনী সহ, কবিতা সহ 62 টি কবিতা আছে। তো যাই হোক, আ ভূমিকা এই পর্যন্ত। আমি আশা করব আপনারা মেহেরবানি করে একটু লাইক, কমেন্ট একটু শেয়ার করুন। আমাকে একটু লিঙ্কটা দেবেন কেউ, আমি যাতে শেয়ার করতে পারি। আমাদের সাথে যারা আছেন, এক পর্যায়ে আমি আপনাদের নাম ধরে শুভেচ্ছা জানাবো। এর মধ্যেও আমি আমার যদি সময় সুযোগ হয়, আমি আপনাদের শুভেচ্ছা জানাতেই থাকবো, যাতে করে পরিশেষে আমার ভুল না হয়। ইতিমধ্যে ইলিয়াস সাহেব আমাদের সাথে আছেন এবং আনিসুজ্জামান ওয়ানিক আমাদের সাথে আছেন। তিনি সালাম জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন এবং তিনি অসুস্থ। আমাদের বলেছেন যেন আমরা তার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ দোয়া করব। ইয়াংদের ওষুধ থাকে না। ইয়াংদের অসুখ-বিসুখ কম হয়। মারুফ ইসলাম সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম সালাম। আ এবং আ এই পর্যন্ত। মারুফা আবার আমাদেরকে তিনি বলেছেন যে শেয়ার করেছেন, ধন্যবাদ। মারুফা ম্যাডামকে বলব যে একটু আমাকে দেওয়া, আমার ইনবক্সে দেওয়ার জন্য। তো যাই হোক, কুতুবউদ্দিন বখতিয়ারের প্রতি আমার যেটা জিজ্ঞাসা, অ্যা প্রথমত স্টুডিওতে আমি স্বাগত জানাই। তোমরা কষ্ট করেছ, সংগঠনকে ভালোবেসে, সাহিত্যকে ভালোবেসে বইটি করেছ, তার জন্য ধন্যবাদ জানাই। এবং আমি একজন সাহিত্যকে ভালোবাসি হিসেবে বলব, বইটি সুন্দর হয়েছে। সুন্দর কাগজ, বাইন্ডিং, ডিজাইন, এটা একটা মনে রাখার মতো, আশেপাশে রাখার মতো একটি বই হয়েছে। একেবারে খুব আদর করা যায়। মানে কালারটা, একটা ডিজাইনটা সুন্দর হয়েছে। এটা চোখে পড়ে বিষয়টি। তো যাই হোক, যে তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। নুরুল কবির করিমী আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, যেহেতু আমরা বইটি নিয়ে আমরা আলোচনা করব, কুতুবউদ্দিন বখতিয়ার একজন সম্পাদক হিসেবে আমার প্রশ্ন, এই বইটি করার মধ্যে যে একজন সম্পাদক হিসেবে তোমাদের যে মানসিক যে আনন্দ, সেটা কেমন ছিল? এবং ২ নম্বর প্রশ্ন হচ্ছে কি, এরকম যৌথ কাব্যগ্রন্থ করার মধ্যে একজন লেখকের পক্ষে সুবিধাজনক অবস্থা, সুবিধাজনক সাইট কোনটি? মানে কেন আমরা সবাই মিলে যৌথ কাব্যগ্রন্থ আমরা করব? ধন্যবাদ। বখতিয়ার, কথা বলো প্লিজ। ধন্যবাদ স্যার, সুন্দর প্রশ্ন করেছেন। অক্ষরে অমরতা স্লোগানের পতাকাবাহী আন্তর্জাতিক সাহিত্য ও সমাজকল্যাণমূলক সংগঠন কলম একাডেমি লন্ডন ও কলম টিভির সৌজন্যে আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন, সবার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করছি সাহিত্যের বাতিঘর প্রফেসর নজরুল ইসলাম হাবিবি, যিনি আমাকে কলম স্টুডিওতে আজকের এই টক শোতে আসার সুযোগ করে দিয়েছেন। আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার। আমার সাংগঠনিক পরিচয় হচ্ছে, আমি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক। আমার উপর এই দায়িত্ব অর্পণ করার পর থেকে আমি খুব সচেষ্ট ছিলাম এবং সচেষ্ট আছি যাতে আমি আমার দায়িত্বটুকু পরিপূর্ণভাবে পালন করতে পারি। আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে অনেকগুলো বই বের করেছি, যৌথ কাব্যগ্রন্থ আমরা বের করেছি। এই যৌথ কাব্যগ্রন্থের মধ্যে প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে শতাধিক কবিতায় সাহিত্যের বাতিঘর। আমি এখানে যেভাবে সাড়া পেয়েছি, যেভাবে কলম একাডেমি লন্ডনকে ভালোবেসে, কলম একাডেমি লন্ডনের পৃষ্ঠপোষক নজরুল ইসলাম হাবিবি স্যারকে ভালোবেসে যেভাবে কবিতা জমা পড়েছে, আমার কাছে এসেছে, সত্যি আমি বিমোহিত। আমার জানা নেই পৃথিবীর
অন্য কোনো সংগঠন নিয়ে, অন্য কোনো ব্যক্তিকে নিয়ে এতগুলো কবিতা, এত ভালোবাসা, মানুষের এত আন্তরিকতা প্রদর্শন সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে আমি তো আর কি কখনো লক্ষ্য করিনি। তো এটা অবশ্যই আমাদের কলম একাডেমি লন্ডনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের ভালোবাসা ছাড়া আর কিছু নয়। তো আমি এখন যে কবিতার কাব্যগ্রন্থ সম্পর্কে বলতে যাচ্ছি সেটা হচ্ছে অক্ষরে অমরতা। এই বইটি আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে আমরা প্রকাশ করেছি। এটার সম্পাদক আমি কুতুবউদ্দিন বখতিয়ার এবং চট্টগ্রাম বিভাগীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম। আমাদের দুজনের যৌথ সম্পাদনায় বইটি বের হয়েছে। আমাদের এই বইয়ের মধ্যে আমরা 18 জন কবিকে স্থান দিতে পেরেছি। আরো অনেক লেখা আমাদের মাঝে ছিল, আমাদের সাহিত্যের বাইরে যাওয়াতে আমরা নিতে পারিনি। পরবর্তীতে তাদের কবিতা আমরা অন্য বইতে স্থান দিয়েছি। তো যে 18 জন কবির কবিতা এখানে স্থান পেয়েছে, আমি তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি এবং তাদের সম্মান স্বরূপ, তাদের ভালোবাসা স্বরূপ আমি তাদের নামগুলো বলতে চাই। এই বইতে যাদের লেখা স্থান পেয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে কবি ও প্রাবন্ধিক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবি, কুতুবউদ্দিন বখতিয়ার, কবি মোহাম্মদ কামরুল ইসলাম, কবি শুক্কুর চৌধুরী, কবি হারুনুর রশিদ, কবি আব্দুল হাকিম, কবি পারভিন আক্তার, কবি নীলিমা আক্তার নীলা, কবি আবুল হুসাইন হেলালি, কবি জিয়াউল হক জিয়া, রাসু বড়ুয়া, মোহাম্মদ পারভেজ করিম, মোহাম্মদ মুজিবুর রহমান, কবি দিনা জোহরা দিনা, কবি মোহাম্মদ মুসলিম উদ্দিন জুনুন, কবি অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া, কবি করুণা আচার্য, কবি নাসরিন জেরিন সুলতানা। এই 18 জন কবির সম্মানিত কবির কবিতা এই বইতে স্থান পেয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। আমাদের এই বইটি একই সাথে কাব্যগ্রন্থ, একই সাথে অ্যালবাম। আমি অ্যালবাম এই জন্য বলছি, প্রতিটি কবির কবিতার পাশাপাশি আমরা তাদের পরিচয় রেখেছি এবং তাদের ছবি রেখেছি। তাদের ছবিগুলো দেখলে জীবন্ত মানুষের মতো মনে হয়। এখানে সুন্দর সুন্দর ছবি দিয়েছে। তা এই বইয়ের মাধ্যমে আমার সম্মানিত কবি সকল পুরো বাংলাদেশের মধ্যে তারা পৌঁছে গেছেন। এখানে বাংলাদেশের প্রায় জেলার কবিরা আছেন এবং আমি এই বইটি প্রত্যেকটা লেখকের কাছে গেছেন এবং তারা প্রত্যেকেই কি এই বইয়ের মাধ্যমে প্রকাশিত হয়েছেন। সেটা আমাদের একটা আনন্দ, সেটা কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগীয় কমিটির একটি সফলতা আমি মনে করি। স্যার, জি ধন্যবাদ। সুন্দর করে সহজ করে এই বইয়ের সফলতা সম্পর্কে আমরা শুনলাম মূল্যবান কথা। যেটা আমার আরেকটা জানার আগ্রহ একজন সংগঠক হিসেবে, যে আমরা কেন এইভাবে এরকম যৌথ কাব্যগ্রন্থ আমরা করব, এতে আমাদের সুবিধা কি, লেখকের সুবিধা কি বলে তুমি মনে করো? ধন্যবাদ স্যার। আসলে আমরা যারা নতুন লেখালেখি করি আমাদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীল একটি পথ হচ্ছে যৌথ কাব্যগ্রন্থের মাধ্যমে কবিতা প্রকাশ করা। এতে করে আমরা নিজ স্থানে সীমাবদ্ধ না থেকে আমরা পৌঁছে যেতে পারি বিভিন্ন জেলায়, বিভিন্ন বিভাগে, দেশে বিদেশে। তো খুব সহজে আমরা আমরা সাধারণত একটা বই প্রকাশ করতে গেলে আমাদের প্রচুর টাকা খরচ হয়। কিন্তু আমরা যদি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ করি একসাথে, তাহলে আমরা যদি সবাই ভাগাভাগি করে টাকাটা দিই, খুব অল্প খরচে আমার একটা লেখা প্রকাশিত হয়ে যাচ্ছে, আমার একটা লেখা অন্যেরা পড়ার সুযোগ হচ্ছে, সেটা হচ্ছে একটা সুবিধা।
এবং আমি মনে করি এইটা একটি প্রচারের মাধ্যম, যেহেতু এখানে অনেক লেখকের স্থান থাকে, অনেক লেখকের কবিতা থাকে, এই বইটি প্রত্যেকে চায় যে এই বইটি প্রসার করার জন্য, প্রসার করার জন্য। একই সাথে আমার কাজটি হয়ে যাচ্ছে, এটি একটা সফলতা। এবং আরেকটা কথা হচ্ছে, এই যৌথ কাব্যগ্রন্থের মাধ্যমে আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হয়, মানে একটা আন্তরিক কবিদের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হয়ে যায়। আজকে আমরা এমন এমন লেখক, কবি যাদের কখনো দেখার সুযোগ হয়নি, কিন্তু যৌথ কাব্যগ্রন্থের মাধ্যমে তাদের সাথে একটা অন্তরের মেল বন্ধন সৃষ্টি হয়ে গেছে, তাদের সাথে একটা আন্তরিকতা সৃষ্টি হয়ে গেছে, যোগাযোগ সৃষ্টি হয়েছে। এইটা হলো একটা যৌথ কাব্যগ্রন্থের সফল দিক। আমি কলম একাডেমি লন্ডনকে সাধুবাদ জানাই। আশা করি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, এবং আমি আপনার প্রতি অনুরোধ করছি, এবং কলম একাডেমি লন্ডনের সকল সদস্যদের প্রতি আমার বিনম্র আবেদন যে আমরা যৌথ কাব্যগ্রন্থের এই ধারাকে আমরা অব্যাহত রাখবো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আমরা জানলাম, আমরা শিখলাম, যারা আমাদের সাথে আছেন তাদের উপকার হলো। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বই আমরা প্রকাশের জন্য আমরা হাতে নিয়েছি। আশা করি বইগুলি আমরা যথাসময়ে প্রকাশিত হবে, কারণ আমরা তো বই প্রকাশের নাম দিয়ে আমরা ব্যবসা করছি না। সুতরাং ধৈর্য ধরতে হবে, এবং যাতে করে বইটি আমরা সুন্দর করে নির্ভুলভাবে আমরা প্রকাশ করতে পারি। ইতিমধ্যে আমরা বাংলাদেশ সম্পর্কে যে বইটি আমরা করার ঘোষণা দিয়েছি অনেকদিন আগে, আমাদের কুতুবউদ্দিন বখতিয়ার আমার সামনে আছে। কুতুবউদ্দিন বখতিয়ার সব লেখা দেখাশোনা করছেন এবং লেখাগুলি আমাকে পাঠিয়েছেন। আমি লেখাগুলি আমাদের এক ভাইকে পাঠিয়েছি আবার দেখার জন্য। তো এইভাবে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমরা তো আপনার ক্ষতির কারণ নই, আমরা আপনার সমস্যা করছি না, বই টাকা নিয়ে বই দিচ্ছি না, এমন তো নয়। সুতরাং কারো মনে কোনো প্রশ্ন থাকার কোনো সুযোগ আপাতত নেই। আর একটি বই যে সেটি আমরা গতবার বলেছি, যেটা এখানে তাও কুতুবউদ্দিন বখতিয়ার এবং ফকিররা দেখাশোনা করছেন, আমাদের সাদেকা সওগাত শব্দ, এই বইটি। এটা আমাকে সব লেখাগুলি আমার কাছে পাঠানো হয়েছে। আসলে আমি এই মানে বিলম্ব আমার কারণে হচ্ছে। এখানেও কিন্তু এমন নয় যে আপনারা টাকা পয়সা দিয়েছেন আমি সেটা খেয়ে বসে আছি লন্ডনে। সুতরাং আচ্ছা, আমার সাউন্ড ডাবলিং হচ্ছে মনে হয় নাকি? একটা কল আসছিল, আমি কেটে দিয়েছি। ওকে, গুড। জি, যেন এখন কল দিলে আসলে আমাদের সমস্যা হয়। যে আমাদের মধ্যে ওমর ফারুক সাবুল আমাদের সিলেট বিভাগীয় সভাপতি যোগ দিয়েছেন, এবং তিনি দারুল কালাম মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন। মুজিবুর রহমান আমাদের বিশিষ্ট লেখক আমাদের সাথে আছেন। মিস্টার ফাইসাল আমাদের ইংলিশ কোঅর্ডিনেটর টিচার আমাদের সাথে আছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার মনে হয় আমরা এইভাবে যদি আমরা তাদের নামগুলি একটু ধরে সম্মান জানাতে পারি, তখন সমস্যাটা আমার অনেক কমে যাবে আর কি। গত সংখ্যায় আমরা দেখেছি অনুষ্ঠান আমি শেষ করেছি সে তখন আমাদের মুয়াজ্জিম ভাই প্রবেশ করেছেন। তো এর পর অনেকে দেখা যায় যে আমি সাথে আছি, আমি দেখতে পাচ্ছি, কিন্তু এগুলো একদিন পর অনেকে দেখে না যে আমরা অনুষ্ঠান শেষ করেছি অনেকক্ষণ আগে। তো এগুলি দেখা যায়, উপর টাইম দেখা যায়। লাইভ ওয়াস মানে ছিল এটা ফার্স্ট টেন্স, তখন কিন্তু আপনি লাইক কমেন্ট করলে আমরা তো দেখবো না। সুতরাং আপনারা ফেরাসান হবে না আমার উপর। কলম পাঞ্জাবির চমৎকার আলোচনা, কলম কন্যাদের কলম পাঞ্জাবি ও সুন্দর একটা অভিধা যোগ করেছে আমাকে। আমাদের মুজিবুর রহমান বলেছেন কলম পাঞ্জাবি। যাই হোক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনারা মেহরবানি করে একটু লাইক শেয়ার করুন, আমরা আপনাদের কথা বলছি আসলে। তো যেটা আমি বারবার বিষয়টি আমি সামনে নিয়ে আসি
যে সাদেকা শব্দ সওগাত এই বইটি আমরা করব। বিলম্ব হচ্ছে আমার কারণে। কারণ আমাকে দেখার জন্য ফাইনালি দেখার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে। ওখানে আমি আসলে আটকা পড়ে আছি। তো এখানে আপনাদের ফেরেশান হবার কোনো কারণ নেই। কারণ আমরা আপনার ক্ষতির কারণ নই। আপনারা তো আমাকে টাকা দিয়েছেন বা কুতুবউদ্দিনকে টাকা দিয়েছেন, ফকিরকে টাকা দিয়েছেন, আমরা টাকাগুলো নিয়ে বসে আছি এমন তো নয়। সুতরাং আপনারা একটু শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন, ফেরেশান হবেন না এবং কাউকে কথাটা বলার কোনো অবকাশ নেই। ধন্যবাদ। আমরা জানলাম যে যৌথ গ্রন্থ করার মধ্যে আমাদের অনেক উপকার, অনেক সুবিধা সেটা আমরা জানলাম। তো এইভাবে আমরা আরো ২-৩ টি যৌথ কাব্যগ্রন্থ করার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। আমরা আশা করি এই বইগুলি আমরা যথাসময়ে আমরা পেয়ে যাব। একজন সংগঠক হিসেবে আমি ২ টি কথা এখানে রাখতে চাই। এই বইটিতে যারা লেখা দিয়েছেন এবং যারা সম্পাদনা করেছেন তাদের প্রতি আমি সম্পাদক হিসেবে আমি সংগঠনের একজন সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি যারা কষ্ট করেছেন, লেখা দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের সাথে অনেক ভাইরা যে সমস্ত ভাইরা লেখা দিয়েছেন তাদেরকে আমি আশা করব, অনুরোধ করব আপনারা আগের মতো সংগঠনে একটু সময় দিবেন, লিখবেন, লাইক কমেন্টস করবেন সেটা আমি আশা করব। আমাদের শুধু এখানে যারা লেখা দিয়েছেন শুধু তাই নয়, বিশ্বময় আমাদের অনেক ভাই, বন্ধু, লেখক আমাদের সাথে ছিলেন ১৩ বছর ধরে। আমরা আপনাদের সম্মানিত করার জন্য চেষ্টা করেছি, লেখালেখি করেছি, লাইক কমেন্টস করেছি। আশা করি আপনারা সেই ধারা আবার নিয়ে আসবেন। আবার আমাদেরকে সুযোগ দেবেন আপনাকে, যাতে আমরা সম্মান জানাতে পারি, আমরা আপনাকে নিয়ে লিখতে পারি। আমরা আমাদের ভাইদের মধ্যে বা লেখকদের মধ্যে আমরা যখন কাউকে দেখি আমরা আসলে খুব সম্মান করে আমরা লাইক কমেন্টস করি, আমরা ইজ্জত করি, আমরা মোহাব্বত করি, আমরা সম্মান করে কথা বলি। এখন যদি কেউ আমরা একজনকে সম্মান আমরা কখন করব? আমরা এই যে মনে করুন এখন এখানে যারা আছেন তাদের নাম ধরে আমি সালাম সম্মান জানাচ্ছি। যদি কেউ না থাকে তো তাকে সম্মান সালাম জানাবার অবকাশ সুযোগ তো আমার নেই। তো এ হলো কথা। আমাদের ইসলাম ধর্মে একটি কথা আছে যে তোমরা আশফাউ সালাম, তোমরা সালামকে প্রসারিত করো, বিস্তৃত করো। তোমরা মানুষকে সালাম দাও। কথার শুরুতে সালাম দাও। কারো সাথে দেখা হলে সালাম দাও। ভালো কথা। কিন্তু সালামটা আমরা কাকে দেব? দেখা হলেই দেব। কথার শুরুতেই দেব। কিন্তু ইসলামে বা কোন ধর্মে এমন কোনো কথা নেই যে তুমি কারো বাড়িতে গিয়ে সে ঘুমাচ্ছে তার দরজা ভেঙে তাকে টেনে এনে গলা ধাক্কা দিয়ে তাকে তুমি সালাম দাও। কারো বাড়িতে গিয়ে তাকে গলা টিপিয়ে সালাম দাও। এই কথা ইসলামে লেখা নেই। এটা এভাবে হয় না। তো এখন কেউ যদি ঘুমায়, কেউ যদি যোগাযোগ না রাখে, কেউ যদি লাইক কমেন্টস না করে, কেউ যদি লেখালেখি না করে, তাকে আমরা কিভাবে সম্মান সালাম জানাবো সেটা একটা বিষয় আমাদের জাতির জন্য বলে আমি মনে করি। আপনারা একটু লাইক কমেন্টস করুন মেহেরবানি করে। যদি কোনো সমস্যা না থাকে, ডাক্তারের অনুমতি যদি থাকে, আপনারা একটু লাইক কমেন্টস করবেন সেটা আমি বলবো। ধন্যবাদ। সবকিছুর জন্য ধন্যবাদ। কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি নিরিবিলিতে কাজ করতে ভালোবাসো। তোমাকে আমি ফলো করি যে তোমার লেখালেখি, লাইক কমেন্টস এক ধরনের তুমি একভাবে তুমি এগিয়ে যাচ্ছ আর কি। আসলে যথেষ্ট হইচই নেই, আবার তুমি খুব নীরব নও। এইভাবে তুমি মাঠে আছো যথেষ্ট সংগঠনের জন্য। তোমাকে সবকিছুর জন্য ধন্যবাদ আসলে। এবং কামরুল ভাই এখানে নেই, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তোমার মাধ্যমে। কষ্ট করেছে। আমরা আমাদের কবি কাজী নজরুল সম্পর্কে আমরা দুটি কথা বলবো। কারণ আমরা যখন আবার প্রোগ্রাম করব তখন তার জন্মদিনের পরে হয়ে যাবে। তার জন্মদিন হবে ২৫ তারিখ, ২৫শে মার্চ নাকি মে? এই মাসের ২৫শে মে। এই মাসের ২৫ তারিখ। জি, ২৫শে মে। জি। তখন আমাদের অনুষ্ঠান হচ্ছে না। যার কারণে আমরা অ্যাডভান্স নজরুলের প্রতি একটি কবিতা, দুটি কথা আমরা রেখে যাব বিশ্বের সামনে।
আমাদের নজরুল সংক্রান্ত আমাদের অনুষ্ঠান হবে ২৭ তারিখ। আমাদের জয়শ্রী রায় উপস্থাপনা করবেন। তার সাথে আমার কথা হচ্ছে। তা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বিশ্বকে নতুন করে কিছু বলার অবকাশ আছে বলে আসলে আমি মনে করি না। কারণ বহু প্রতিভা, বহু ধারার, বহু বহু বলা যায় অসংখ্য ধারায় তিনি লিখেছেন, গেয়েছেন। বিচিত্র বৈচিত্র্য জীবনের অধিকারী কবি নজরুল। যিনি শ্যামা সঙ্গীত লিখেছেন, বিদ্রোহ সঙ্গীত লিখেছেন, রণসঙ্গীত লিখেছেন, ইসলামী সঙ্গীত লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, নাটক লিখেছেন। আমরা দেখেছি ভারতে একটি নাটক হচ্ছে। ভারতে কবি কাজী আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপর তার জীবনী নিয়ে একটি নাটক তারা প্রস্তুত করেছেন এবং ভারতের বিশিষ্টজন সেখানে আমি can you give me something? So আমি একটু ধন্যবাদটা দিয়ে রাখি। এখানে আমাদের আজমল হক যোগ দিয়েছেন। আমাদের আজমল হক মনে হয় জার্মান থেকে মনে হয় ভাই, নাকি? আচ্ছা, আইব আলী সাহেব আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সম্মান আপনার জন্য, সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ শেষেও থাকবেন, দোয়া করবেন। মোয়াজ্জেম হোসেনকে আমরা পরিশেষে পেয়েছি। মোয়াজ্জেম হোসেন উপজেলা পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেছেন মনে হয়। তো আজকে উপজেলা নির্বাচন হচ্ছে, তিনি বলেছেন তিনি পরে দেখবেন এবং পরে শুনবেন। ধন্যবাদ। আপনি আপনার মনোনীত পছন্দের প্রার্থী যেন জয়ী হয় তার জন্য দোয়া করি। মোয়াজ্জেম হোসেন। মারুফা খান লিখেছেন ডাক্তারের কোনো নিষেধ নেই, তাই তিনি করছেন এবং করবেন। জি, আজমল হক বাংলাদেশ থেকে তিনি বলেছেন। বাংলাদেশে আমার মনে হয় আমার আরেক বন্ধু আছে জার্মানিতে। সো ধন্যবাদ। আমরা কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। বিজুল ইসলাম আমাদের সাথে আছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। কাজী নজরুল ইসলামের এমন কোনো বাংলা সাহিত্যের এমন কোনো দিক নেই যে আমরা তাকে এড়িয়ে চলবো বা আলোচনা করবো না। একজন ওয়ান্ডারফুল প্রতিভা, ব্যক্তিত্ব, যে আমি অবাক হয়ে যাই যে আমাদের রুটির দোকানে নজরুল আমাদের জাতীয় কবি। বিশ্বকে কিভাবে জয় করতে হয়, প্রতিভাকে কিভাবে কাজে লাগাতে হয়, কিভাবে কাজে লাগাতে হয় আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার প্রমাণ। শওকত ওসমান অনেকদিন পর আমাদের সাথে যোগ দিয়েছেন। বনলতা সেনের প্রেমিক কবি, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাকে অনেক সময় অনেকে প্রশ্ন করেন আমি পারবো কিনা, আমি লিখবো কিনা, আমার সময় নেই। আপনি কি কবি কাজী নজরুল ইসলাম থেকে দুঃখী? আপনার অভাব কি কাজী নজরুল ইসলাম থেকে বেশি? কাজী নজরুল ইসলামের নামও ছিল দুঃখ মিয়া। বাড়ি নেই, ঘর নেই, চুল নেই, চাল নেই, সংসার নেই, বিবাহ করে করে দিল তালাক আমাদের নার্গিসকে। সেই এত দুঃখী, এত অভাবী, এত কষ্টের নজরুল আমাদের জাতীয় কবি। তার প্রতিভা, তার কবিতা, তার ছন্দ, তার স্টাইল, তার বলার ডিজাইন, যে তার ছন্দ প্রকরণ, মাত্রা নিয়মকে ভেঙে দিয়েছেন, নিয়মকে ভেঙে দিয়েছে সাহিত্যের। নজরুল যা বলেছেন সেটাই ছন্দ হয়েছে, নজরুল যা বলেছেন সেটাই গান হয়েছে, নজরুল যা বলেছে সেটা প্রবন্ধ হয়েছে, নজরুল যা বলেছে সেটা দেশ হয়েছে বাংলাদেশ। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ। আমরা বলে থাকি জীবন আনন্দের রূপসী বাংলা, রূপের জেতা না খেসে। সেই গানটিতে নজরুলের বাংলাদেশ নামে একটি কথা আছে। অনেক অনেক ঐতিহাসিক Teacher, stop using it. I was after for you. Are you on the thingy? So, আমাদের জাতীয় কবি কাজী নজরুল প্রমাণ করেছেন
দেখুন, আমরা যদি তার দুঃখ, তার কষ্ট, তার সংসার, তার স্ত্রী, তার অভাব, অভিযোগ, রাষ্ট্র, ব্রিটিশ সরকারের তার তাকে বাজেয়াপ্ত করা, তাকে গ্রেফতার করা, এত কিছুর মধ্যে তিনি জাতীয় কবি। তো আপনি কখনো বলবেন না যে আপনার সময় নেই বা আপনি পারছেন না, আপনার হচ্ছেন না। এই বিষয়টা আমরা নজরুল থেকে আমরা শিখবো। তার বৈপ্লবিক দিক, তার আরো অন্যান্য কথাগুলি আমরা বাদ দিয়ে এগিয়ে যাব, কারণ আমরা সাহিত্যিক হিসেবে সাহিত্যের কথা বলছি। নজরুল সাহিত্য সৃষ্টির উৎস, প্রেরণা। নজরুল একটি দেশ দিয়েছে, চন্দ্রমাত্রা দিয়েছে, নতুন নতুন প্রবন্ধ দিয়েছে, নতুন নতুন, যার প্রবন্ধ, যার কবিতা, যার বই বাজেয়াপ্ত করেছে ব্রিটিশ সরকার। কেন? তার শব্দ ছিল বুলেটের মতো, তার গান ছিল বুলেটের মতো। যাই হোক, আমরা খুব বেশি কথা বলবো না। আমি করুণাদি আমাকে একটি কবিতা পাঠিয়েছেন। কবিতাটি আমি আপনাদের সামনে কুতুবউদ্দিন বখতিয়ার একজন গবেষক এবং নজরুল সম্পর্কে তার অনেক চিন্তা চেতনা বলে আমি জানি। কুতুবউদ্দিন বখতিয়ারের প্রতি আমার অনুরোধ, আমি হয়তো তাকে আহ্বান জানাবো 27 তারিখ আমাদের সাথে থাকার জন্য। 27 তারিখ আমরা জয়শ্রীদির উপস্থাপনায় আর একটি অনুষ্ঠান করব, এবং আমাদের সাথে লন্ডন থেকে আলাউদ্দিন চৌধুরী আমাদের সাথে থাকবেন। আমাদের লেস্টারের সভাপতি আলাউদ্দিন চৌধুরী আমাদের সাথে থাকবেন। এর জন্য আপনারা আরো 21, 22, 23 আরো 3-4 দিন সময় আছে। আপনারা ছোট ছোট কবিতা নজরুলের উপর আমাকে ইনবক্স করতে পারেন। আমরা কবিতাগুলি আপনাদের সামনে আমরা পাঠ করব, আবৃত্তি করব। এখানে কুতুবউদ্দিনের কাছে আমার জিজ্ঞাসা, কবি কাজী নজরুল এখনো বিশ্বে বলা যায় বাংলা সাহিত্যে আজিও তিনি সমান সমাদৃত, সমান প্রশংসিত। এখনো তার প্রয়োজনীয়তা বিশ্ব অনুভব করে। কেন? কিসের ভিত্তিতে কাজী নজরুলকে আমাদের এখনো প্রয়োজন? ধন্যবাদ স্যার, সুন্দর প্রশ্ন করেছেন। কবি কাজী নজরুল ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করে শুরু করছি। কবি কাজী নজরুল ইসলাম একটি চেতনার নাম। কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির জন্য ধূমকেতু রূপে অবতীর্ণ হয়েছেন, বাঙালি জাতিকে মুক্তি দেওয়ার জন্য, বাঙালি জাতির মুক্তির জন্য। কবি কাজী নজরুল ইসলাম, আমি যদি তাকে সাহিত্যিক হিসেবে, একজন কবি হিসেবে মূল্যায়ন করি, তাহলে তার দূরদর্শিতা তার প্রথম কাব্যগ্রন্থে আমরা প্রমাণ পাই। কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। আর এই অগ্নিবীণার প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। আর প্রলয় উল্লাসের প্রথম বাণী হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতন উড়ে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর। এই যে জয়ধ্বনি তিনি উচ্চারণ করেছেন প্রথম কাব্যগ্রন্থের প্রথম কবিতায়, এই জয়ধ্বনি বাঙালি জাতির মুক্তির স্লোগান। 1971 সালে যখন আমরা দেশ স্বাধীন করি, পাকিস্তানের বিরুদ্ধে যখন আমরা যুদ্ধ শুরু করি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের বাঙালি জাতির যুদ্ধ, দেশ পাওয়ার যুদ্ধ, এই জাতির এই যুদ্ধে আমাদের প্রথম যে হাতিয়ার, সেটা হলো জয় বাংলা। এই জয় বাংলাটি আমরা কোত্থেকে পেয়েছি? এই জয় বাংলা পেয়েছি কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস কাব্যগ্রন্থের প্রথম চরণ থেকে, তোরা সব জয়ধ্বনি কর। তাহলে কবি কাজী নজরুল ইসলাম যে জয় বাংলা,
মাধ্যমে তার কবিতার শুরু হয়েছে এবং আমরা জয় বাংলাদেশ, আমরা একটা বাংলাদেশ পেয়ে গেলাম। কবি কাজী নজরুল ইসলামকে আসলে সাধারণ বাঙালিরা, সাধারণ মানুষ আবিষ্কৃত করতে পারেন নাই। কবি কাজী নজরুল ইসলামকে প্রথম আবিষ্কার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কবি কাজী নজরুল ইসলামের বয়স যখন 23 বছর, 23 বছর তাকে জেলে দেওয়া হলো। আলিপুর সেন্ট্রাল জেলে তখন তিনি যখন বন্দী ছিলেন, তার মুক্তির জন্য যখন সমগ্র বাঙালিরা চারদিক থেকে দিক বিদিক ছোটাছুটি করছিলেন, তখন এই সেন্ট্রাল জেলে রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে উৎসর্গ করে একটা বই পাঠিয়েছিলেন, বসন্ত নাটিকা বইয়ের নাম। মাত্র 22 বছরের একজন বালককে 60 বছরের একজন কবি, প্রবীণ কবি, 60 বছরের প্রবীণ কবি, যিনি নোবেল পেয়েছিলেন, নোবেল বিজয়ী কবি, তিনি যখন কবি নজরুল ইসলামকে যখন বই উৎসর্গ করেছিলেন, অনেকে বলেছিলেন, অনেকে এটা সমালোচনা করেছিলেন, 60 বছরের রবীন্দ্রনাথ কিভাবে 23 বছরের নজরুলকে একটা বই উৎসর্গ করতে পারে। তখন উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তোমরা নজরুলকে চিনো নাই, নজরুলকে আমি চিনেছি। তিনি সবার কথা উপেক্ষা করে কবি কাজী নজরুল ইসলামকে বসন্ত নাটকটি উৎসর্গ করেছিলেন। তাহলে বোঝা যায় কবি নজরুল ইসলামকে প্রথম আবিষ্কার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বুঝতে পেরেছেন জাতিকে দুঃশাসন থেকে মুক্ত করার জন্য, সাহিত্যের মাধ্যমে আন্দোলন গড়ে তোলার জন্য নজরুলের কোনো বিকল্প নেই। তিনি এইভাবে নজরুলকে মূল্যায়ন করেছেন। তো আমরা জাতি হিসেবে কবি কাজী নজরুল ইসলামের উপর নজরুল ইসলামকে জি, আমাদের কুতুবউদ্দিন সাহেব বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। যদি সে আসে আমরা আবার তাকে সাথে রাখবো। আমি করুণাদির কবিতাটি একটু পরে শোনাই। আজকে আলোচনাটা আসলে খুব বেশি কঠিনও ছিল না। যথারীতি বইয়ের উপর আলোচনা, ওই কাজটি করতে গিয়ে আমি কুতুবউদ্দিনকে আহ্বান জানিয়েছি নজরুল সম্পর্কে 2টি কথা বলবেন, এবং যেহেতু কুতুবউদ্দিন এই বইয়ের সম্পাদক, যাই হোক যদি সে আসে আবার আমরা তাকে রাখবো। করুণাদি একটি কবিতা লিখেছেন, কবিরে কেন এত ভালো লাগে, কবি কাজী নজরুল ইসলামকে নিবেদিত। মাশাআল্লাহ, কুতুবউদ্দিন প্রবেশ করেছে, ধন্যবাদ। স্যার, ওই আমার তো লাইনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিল, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কবিরে কেন এত ভালো লাগে, যত দেখি তত যেন আলোড়ন জাগে। জি কুতুবউদ্দিন, আমি করুণাদি কবিতাটা একটু শেষ করি, তারপর তোমাকে আবার মাইক ছেড়ে দেব। পারি না ফেরাতে নয়ন, পারি না ফিরাতে মন, মনে হয় বুকে জড়িয়ে রাখি নিশিদিন দিবানিশি সারাক্ষণ। মাথায় যত চুল তত প্রার্থনা হোক তার পরমায়ু, নজরে নজরে থাকে যেন সুখের উল্লাসী প্রাণবায়ু। জীবনের যত স্বাদ আহ্লাদে পূরণের কেন্দ্রবিন্দু, যেন সুখের ফোয়ারা আশালোর প্রদীপ সিন্ধু।
কেন তারে এত ভালোবাসি প্রাণের মায়া ছেড়ে, কি আছে তার জাদুকরী রূপের মাধুরী অঙ্গ অঙ্গ ঘিরে, কি আছে তার ভিতর বাহির কেন প্রবেশিল অন্তরে, যেখানে হৃদে পিণ্ড সেখানে অনর্গল শুধু আঘাত করে, তবু তার প্রতি এত ভালোবাসা আসে কেমন করে, সে তো ফিরে তাকায় না একবার উদ্ধত অন্তরে, তবু কেন সেই বিদ্রোহী কবিরে এত ভালো লাগে। কবিতাটি আমি একটু আবেগ দিয়ে পড়ার চেষ্টা করেছি, মনে হয় তিনি এই স্টাইলে লিখেছেন। করুণা দিয়ে আপনাকে ধন্যবাদ। তিনি কবিকে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসা তিনি ঢেলে দিয়েছেন, লিখেছেন এবং খুব নরম করে দিদি এখানে কিন্তু নজরুলকে একজন বিদ্রোহী প্রেমিক হিসেবেও মনে হয় তিনি উল্লেখ করেছেন যে এত কিছু দিলাম তারপরও তোমাকে আমরা পাই না। কথাটা প্রায় সেরকম। ধন্যবাদ দিদি আপনার সুন্দর কবিতার জন্য। জি বক্তিয়ার, তোমার অসমাপ্ত কথা শেষ করার আহ্বান রইল। ধন্যবাদ স্যার। যে কথাটি বলতে চেয়েছিলাম, কবির রবীন্দ্রনাথ ঠাকুর যখন ৬০ বছর ঊর্ধ্ব কবি, যখন ২৩ বছরের একজন বালক কবিকে, নতুন কবিকে যখন বই উৎসর্গ করলেন, রবীন্দ্রনাথের এই বই পাওয়ার পরে নজরুল খুশিতে আত্মহারা হয়ে গেছেন। তিনি জেলের মধ্যে তার সমস্ত দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা নিমেষে ভুলে গিয়েছিলেন এবং তাৎক্ষণিক তিনি একটি কবিতা লিখেছিলেন। এই কবিতাটি হচ্ছে এরকম: আদি সৃষ্টি সুখের উল্লাসে মোর, মুখ হাসে মোর, চোখ হাসে মোর, টক বগিয়ে কোন হাসে, আদি সৃষ্টি সুখের উল্লাসে, আজকে আমার রুদ্র প্রাণের পল্ললে, বান ডেকে ওই জাকলো জুয়ার দুয়ার বাঙ্গা কল্লোলে, আদি সৃষ্টি সুখের উল্লাসে মোর, আদি সৃষ্টি সুখের উল্লাসে। এই যে তাৎক্ষণিক তিনি এই কবিতাটি লিখেছেন, এটি নজরুলের একটি বিখ্যাত কবিতা। সুতরাং আমরা বলতে পারি একজন সাহিত্যিক হিসেবে নজরুল অসম্ভব প্রতিভার অধিকারী ছিলেন এবং তিনি মানব বাঙালিদের জন্য আল্লাহ তাআলার একটা স্পেশাল সৃষ্টি আমি মনে করি। ধন্যবাদ স্যার। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি ধন্যবাদ, মূল্যবান কথা আমরা শুনলাম। আমরা ২৭ তারিখ আলোচনা করব, সেটা আমরা বারবার বলেছি। একজন বাঙালি এবং সাহিত্য প্রেমিক হিসেবে আমার প্রশ্ন বা আমার জানার খুবই আগ্রহ, কবি কাজী নজরুল ইসলামকে আমাদের সিলেবাসে, আমাদের কারিকুলামস, আমাদের শিক্ষা ব্যবস্থায় আরো বেশি করে সম্পৃক্ততা, আরো বেশি করে তার লেখাকে অ্যাডজাস্ট করা বা এড করা বা সংযোগ করা আমাদের প্রজন্মের জন্য, জাতির জন্য, শিক্ষার জন্য কতটুকু দরকার আছে বলে তোমার মনে হয়? ধন্যবাদ স্যার। কাজী নজরুল ইসলাম কে বাঙালি জাতি জীবনও তার ঋণ শোধ করতে পারবে না, জীবনও কাজী নজরুল ইসলামের অবদানকে অস্বীকার করতে পারবে না। তিনি শুধু লেখক হিসাবে নন, তিনি একজন সাহিত্যিক হিসাবে নন, কবি হিসাবে নন, তিনি দেশ গঠনের ক্ষেত্রে, দেশকে শত্রু মুক্ত করার ক্ষেত্রে যে অবদান রেখেছে, তার জন্য তিনি বাঙালির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। শুধু বাঙালির কাছে নয়, সমস্ত ভারতবাসীর কাছে, সমস্ত পাকিস্তানের কাছে তিনি চির অমর হয়ে থাকবেন। দেশ গঠনে কাজী নজরুল ইসলাম বিশেষ ভূমিকা রেখেছিলেন। কবি কাজী নজরুল ইসলামকে তখনকার সাহিত্যিকরা পরামর্শ দিয়েছিল,
কবি মহোদয়, আপনি তো অনেক কবিতা লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, আপনি একটি মহাকাব্য লিখেন, আমরা আপনার কাছ থেকে মহাকাব্য আশা করছি। তখন কবি কাজী নজরুল ইসলাম উত্তর দিয়েছিলেন, বড় বিষ জ্বালা এই বুকে, অমর কাব্য তোমরা লিখিও যারা আছো মহাসুখে। তিনি বলতে চেয়েছেন, আমার মাতৃভূমি, আমার দেশ আমারকে বিষ জুগিয়েছে, আজকে আমার দেশ, আমার মাতৃভূমি অন্যের দখলে, সাম্রাজ্যবাদীর আধিপত্য আমার দেশের মধ্যে। সুতরাং আমি এরকম একটা পরিস্থিতিতে বসে মহাকাব্য লেখার জন্য আমার জন্ম হয় নাই। আমার জন্ম হয়েছে এই দেশকে, এই দেশের মানুষকে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত করার জন্য আমি নজরুলের জন্ম হয়েছে। আমি বসে বসে প্রেমের কবিতা, মহাকাব্য লেখার জন্য আমি নজরুলের জন্ম হয়নি। যেদিন আমি এই দেশকে পরিপূর্ণভাবে মুক্ত করতে পারবো, সেই দিন আমি মহাকাব্য লিখব। এবং তখন তিনি এক কবিতার মাধ্যমে বলেছিলেন, ঔপনিবেশিক শাসনকে, এই দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের ছুটে তোর হাড় করিব জল। যখন আমাদের উপমহাদেশের লেখক সাংবাদিকরা লেজুর ভিত্তিক লেখালেখি করছিলেন, একটি লেজুর ভিত্তিক সাংবাদিকতা করছিলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলতে পারছে না, যার যার স্বার্থ নিয়ে সে ব্যস্ত, সেই মুহূর্তে তিনি এই বলেছেন, এই দেশ ছাড়বি কিনা বল, না হয় কিলের ছুটে তোর হাড় করিব জল। তার মানে আমি এই দেশকে বাঁচাবো, না হয় আমি মরব। এবং তিনি আরেকটি কবিতায় বলেছিলেন, সত্যকে আজ হত্যা করে অত্যাচারীর কাড়ায়, নাই কিরে কেউ সত্য সাধক বুক ফুলিয়ে দাঁড়ায়। আমার এই দেশ স্বাধীন করার জন্য কোনো কি যুবক, কোনো কি মানুষ নাই এই উপনিবেশিক শাসনের বিরুদ্ধে কথা বলার জন্য? আরেকটি কবিতায় তিনি বলেছেন, গরিবের তরে আমি মরিতে এসেছি, মরিব এদেরই সাথে, মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে। আরেকটি জায়গায় তিনি বলেছেন, এই মোর সাধন আমার প্রার্থনা নিশিদিন, মানুষ রবে না অন্য বস্ত্রহীন আর পরাধীন। আমার এই দেশে, আমার এই ভারতবর্ষে কোনো মানুষ পরাধীন থাকবে না, অন্যের অধীনে থাকবে না, বস্ত্রহীন থাকবে না, অন্যহীন থাকবে না, কষ্ট পাবে না। একটি ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, স্বাধীন সার্বভৌম দেশ আমি দেখতে চাই। এবং নজরুল তার পুরো জীবনকে দেশ গড়ার কাজে এবং জাতি গড়ার কাজে মনোনিবেশ করেছিলেন। তিনি সাহিত্যকে দেশ গড়ার উপকরণ হিসেবে উপস্থাপন করেছেন। আজকে আমরা কবিতা লিখি, প্রেমের কবিতা, আমাদের স্বার্থ সিদ্ধির জন্য তিনি এটা করেন নাই। তিনি কবিতার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে একটা আন্দোলন করেছেন এবং এই আন্দোলনের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। বিশেষজ্ঞরা বলেছেন, ব্রিটিশরা এই দেশ এমনি এমনি ছেড়ে যায় নাই, নজরুলের অত্যাচারে, নজরুলের নির্যাতনে ব্রিটিশরা এই দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। তাহলে আপনি যে কথা বলছেন, আমি এখন ওইখানে আসি। আমাদের সিলেবাসে কাজী নজরুল ইসলামকে আমরা কেমন ভাবে রাখা উচিত? আমি মনে করি কাজী নজরুল ইসলামের উপর 100 নাম্বারের সিলেবাস রাখা উচিত। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা দিক রাখা উচিত। আজকে কাজী নজরুল ইসলামের শিক্ষা যদি আমাদের জীবনে থাকে, আমাদের বাচ্চারা, আমাদের সন্তানেরা দেশপ্রেমিক হবে, আমাদের
কাজী নজরুল ইসলামের শিক্ষা যদি থাকে, আমাদের বাচ্চারা অসাম্প্রদায়িক হবে, আমাদের বাচ্চারা দেশের জন্য কি ভূমিকা রাখতে হয় তা শিখবে। তাহলে জীবনী কাজী নজরুল ইসলামের জীবন আলেখ্য আমাদের সিলেবাসে পরিপূর্ণভাবে রাখা উচিত। আমরা যদি তাই করতে না পারি, তাহলে আমরা অত্যন্ত দুর্ভাগ্য জাতিতে পরিণত হব। এবং বুদ্ধদেব বসু বলেছিলেন, আরো অনেক বড় বড় মহাকবিরাও বলেছিলেন, আমরা কবি কাজী নজরুল ইসলামের লেখা পড়ে, কবি কাজী নজরুল ইসলামের জীবন চর্চা করে আমরা এক একজন অতি মানবে পরিণত হতে পারবো। বাংলাদেশের প্রতিটা মানুষ অতি মানবে পরিণত হবে যদি কাজী নজরুল ইসলামের জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। সুতরাং আমাদের পাঠ্যপুস্তকে যদি আমরা কাজী নজরুল ইসলামকে পরিপূর্ণভাবে প্রবেশ করাতে না পারি, তাহলে সেটা হবে জাতির জন্য, আমাদের জন্য একটা দুর্ভাগ্য। শুধু লেখক হিসেবে নয়, একজন দেশপ্রেমিক হিসাবে কাজী নজরুল ইসলামের মত বেশি ভূমিকা রাখেন নাই। তৎকালীন মহাত্মা গান্ধী ভারতীয় উপমহাদেশের থেকে মহাত্মা গান্ধী যখন সাহিত্য শাসন চেয়েছেন ব্রিটিশের পক্ষ থেকে, তখন নজরুল বলেছিলেন, আমরা সাহিত্য শাসন চাই না, আমরা পরিপূর্ণ স্বাধীনতা চাই। আর সেরকম একটা দেশপ্রেমিক, সেরকম একটা মুক্তিযোদ্ধা, সেরকম একটা সাহিত্যিক কাজী নজরুল ইসলামকে আমাদের সিলেবাসে পরিপূর্ণভাবে রাখা উচিত বলে আমরা মনে করি। আর যদি তাই করতে না পারি, তাহলে আমরা অবশ্যই একটা দুর্ভাগ্য জাতি। ধন্যবাদ স্যার। অশেষ ধন্যবাদ বখতিয়ার, মূল্যবান কথা শুনলাম। একজন শিক্ষকের মতো, লেখকের মতো তুমি উপস্থাপনা করেছো। আসলে একথা সত্য এবং সমাদৃত এবং স্বীকৃত, কোনো সন্দেহ নেই। নজরুল একজন অসাম্প্রদায়িক, আবার তিনি ছিলেন শিওর একজন মুসলমান। ইসলামী সঙ্গীত তিনি লিখেছেন, তার ইসলামী সঙ্গীতকে এই পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেনি, তার সুরকে এই পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেনি। ইসলামী সঙ্গীতের যে আবেদন এই পর্যন্ত কেউ অতিক্রম করতে পারেনি। ইসলামী সঙ্গীতে যে রাসূল প্রেম, স্রষ্টার প্রতি যে ভালোবাসা, এ পর্যন্ত তার চেয়ে বেশি আর কেউ অতিক্রম করতে পারেনি। নজরুল ভাগ্যবান একজন লেখক পৃথিবীতে। তিনি আশা করেছিলেন মসজিদের পাশে আমার কবর দিও, তার কবর মসজিদের পাশে হয়েছে। এবং আরো আনন্দের কথা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিদ্যানিকেতন, যাকে আমরা বিশ্ববিদ্যালয় বলি, সেখানে নজরুলের কবরস্থান। প্রতিদিন হাজার হাজার ছেলে মেয়ে, পথচারী, দর্শক, স্টাফ, টিচার কবি নজরুলকে দেখতে পাচ্ছেন, তার কথা তারা স্মরণ করছেন। অর্থাৎ তিনি, তার কবরটা হয়েছে একেবারেই জনসম্মুখে, মানুষের সামনে। এই কবরের কারণেও নজরুল জীবন্ত। তো স্যার এখানে স্যার আমি একটা কথা আপনার সাথে সংযোগ করতে চাই, আপনার অনুমতি সাপেক্ষে। এটা হচ্ছে যে কবি কাজী নজরুল ইসলাম যা চেয়েছেন তাই পেয়েছেন। এ প্রসঙ্গে আমার কথা একটু, আমি দুই একটা লাইন বলে শেষ করবো। এটা তিনি, এই যে আমাদের বাংলাদেশ, আমাদের সুন্দর এই বাংলাদেশের নামকরণ করেছেন একজন কবি। বাংলাদেশের যিনি নামকরণ করেছেন, এই কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম। আমরা স্বাধীনতা লাভ করেছি 1971 সালের 16 ডিসেম্বর, এবং স্বাধীনতা লাভ করার পরে আমরা এই দেশের নাম দিয়েছি বাংলাদেশ। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন 1929 সালে। 1929 সালে
কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের রূপরেখা কি হবে, আমাদের দেশটা কিরকম হবে, একটি সম্পূর্ণ একটা মানচিত্র তৈরি করে দিয়েছেন 1929 সালে, যখন ব্রিটিশ পিরিয়ড চলছে। তিনি একটি কবিতা লিখেছেন, ওই কবিতার নাম হচ্ছে বাংলাদেশ। কবিতার নাম বাংলাদেশ। কবিতাটি হচ্ছে এরকম: নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর, বুকে নিরবধি বহশত নদী, চরণে জলধির বাজনপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চিরমধুর। চিরমধুর চির মনোরম একটি আমাদের দেশ হবে বাংলাদেশ, যেখানে একদিকে হবে বঙ্গোপসাগর, আর একদিকে হবে সুজলা সুফলা বিশাল প্রকৃতি। একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে থাকবে দিগন্ত জোড়া মাঠ। সেরকম একটি দেশের মানচিত্র তিনি এঁকেছিলেন 1929 সালে, এবং এই মানচিত্র নাম বাংলাদেশ। তাহলে বাংলাদেশ কবিতা। তাহলে 1929 সালে তিনি বাংলাদেশ কবিতা লিখেছেন। যখন আমরা বাংলাদেশ তো দূরের কথা, 71 সালের মুক্তিযুদ্ধ তো দূরের কথা, যখন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার আমরা পরিকল্পনাও করি নাই, যখন ভারতের জন্ম হয় নাই, পাকিস্তানের জন্ম হয় নাই, তখন তিনি বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, কবিতার নাম লিখেছে বাংলাদেশ। তাহলে তার স্বপ্ন অনুযায়ী 1971 সালে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, আমরা বাংলাদেশ পেয়েছি। এবং বাংলাদেশ পাওয়ার পরে কবি কাজী নজরুল ইসলাম ভারতে রয়ে গেল, আমরা বাংলাদেশ হলাম। বঙ্গবন্ধু তার কৃতিত্বকে স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসলেন, এবং বাংলাদেশে এনে শুধু আনেননি, সসম্মানে সপরিবারে এনে তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন। তাহলে দেখেন, সে 29 সালে যে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন, 1972-71 সালে এসে সেই বাংলাদেশ হলো, এবং সেই বাংলাদেশের জাতীয় কবিতে রূপান্তরিত হলো। তিনি আরো কামনা করেছিলেন, মসজিদেরও পাশে উবাই আমায় কবর দিও ভাই, আমি যেন গুড় থেকে আজান শুনতে পাই। সেটাও আল্লাহ কবুল করেছেন, মসজিদের পাশে তার কবর হয়েছে, এবং জাতীয় মর্যাদায়। তাহলে তার আমাদের কবি কাজী নজরুল ইসলামের স্বপ্ন তো সফল হয়েছে। তিনি স্বপ্ন দেখেছেন শুধু তার জন্য নয়, তিনি স্বপ্ন দেখেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য, জাতির জন্য। কিন্তু আমরা তাকে কতটুকু মূল্যায়ন করছি, এই প্রশ্নটুকু এবং জাতির কাছে, সরকারের কাছে, আমাদের বিবেকের কাছে আমি রেখে গেলাম। ধন্যবাদ স্যার। ওয়ান্ডারফুল, আমরা অনেক কিছু জানলাম। সংক্ষেপে যদি আমরা বলি, কুতুবউদ্দিন বক্তিয়ার যে কথাটা বলেছেন, কবি কাজী নজরুল জাতীয় কবি, একজন ভাগ্যবান কবি। তিনি দেশের নাম দিয়েছেন, জয় বাংলা স্লোগান তিনি দিয়েছেন, এবং তিনি তার কবর যেন তার শেষ ঠিকানা হয় মসজিদের পাশে, তা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের বিশ্ববিদ্যালয়ের পরিধিতে সীমানায়, যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী, দেশের সম্ভাবনাময়ী সূর্য সন্তানেরা যেখানে পদচারণা করেন প্রতিদিন। তো বিশাল একটা আনন্দ কবি নজরুলের জন্য। এবং আরো যদি আমরা বলি যে তিনি যেভাবে একটি দেশ চেয়েছেন সেটা হয়েছে, যে নাম তিনি দিয়েছেন সেটা হয়েছে, যে স্লোগান তিনি দিয়েছেন সেটা হয়েছে। এবং নজরুল তার জীবদ্দশায় তিনি ইসলামের সঙ্গে লিখেছেন এবং শ্যামার সঙ্গে লিখেছেন, অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থার জন্য সংগ্রাম করেছেন। শ্রেণী গোত্র, আমাদের বিদেশি মহাপ্রভুর অত্যাচার থেকে দেশকে রক্ষা করার জন্য তিনি সংগ্রাম করেছেন। তা সবকিছু সফল হয়েছেন এবং অনেকটা তিনি দেখে গিয়েছেন। তিনি একজন ভাগ্যবান কবি কাজী নজরুল ইসলাম।
এবং নজরুল পৃথিবীতে প্রতিদিন জীবন্ত। সেটা পৃথিবীতে যতদিন ক্ষুধা, দারিদ্র, অভাব, অভিযোগ, হত্যা, ঘুম, জখম, বেবিচার, অনাচার থাকবে, মানুষ অবহেলিত হবে, অগণতান্ত্রিক পন্থায় রাষ্ট্র পরিচালিত হবে, ততদিন পর্যন্ত নজরুল বারবার আমাদের দরজায়, আমাদের বিবেকের দরজায়, আমাদের সাহিত্যের দরজায় তিনি হানা দিবেন। তিনি আহ্বান জানাবেন, তিনি নক করবেন। তিনি নক করবেন যে আমার সাথে তো এইভাবে কথা ছিল, আমি কথা বলেছিলাম বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না। তাহলে নজরুলের এই কবিতা যদি সত্য হয়, পৃথিবীতে যতদিন যুদ্ধ বিগ্রহ, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তের কথা আমরা বলি না কেন, যে কোনো রাষ্ট্রের কথা বলি না কেন, যুদ্ধ বিগ্রহ, আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেদিন হব শান্ত, এখানে কিন্তু বাংলাদেশ ভারতের কথা নয়, এখানে সারা বিশ্বের যুদ্ধ বিগ্রহ, অন্যায়, অবিচারের কথা তিনি বলেছেন। তো বিশ্বে যতদিন অভাব, অভিযোগ, অন্যায়, অবিচার থাকবেন, ততদিন নজরুল বেঁচে থাকবেন, ততদিন নজরুল কবিতা আমাদের প্রয়োজন হবে, ততদিন কিন্তু নজরুল জেগে থাকবেন তার সাহিত্য নিয়ে। শব্দ শস্ত্র, যে আমাদের একটা গানে আছে, তার শব্দগুলি একটা বুলেটের মতো হয়ে দাঁড়াবে নির্যাতিত মানবতার সামনে। ধন্যবাদ। আমরা মূল্যবান কথা শুনলাম কুতুবউদ্দিন বখতিয়ার থেকে। আমি আমার একটা কবিতা, এটা পুরাতন কবিতা, আমি চাই না যে এখানে সমস্যা করি, আপনারা রাগ করবেন না। এটা অবশ্য আমি গত বছরে পাঠ করেছি। এটা অনুষ্ঠানের সৌন্দর্য, অনুষ্ঠানের জন্য আমরা একটু পাঠ করতে চাই, আর সময় তো একটু নষ্ট করতে হবে, সেজন্য পাঠ করা। আবৃত্তি বলবো না, কারণ আবৃত্তি বললে মেয়েরা হাসাহাসি করে আমার সাথে, আমি চাই না যে তারা আমাকে নিয়ে সমস্যা করুক। জি, এখানে আমাদের সাথে ইতিমধ্যে মোজাম্বিক সভাপতি আমাদের সাথে যোগ দিয়েছেন, মোজাম্বিক থেকে। আর লালু এসেই একেবারে সুন্দর একটা কমেন্ট করেছে। লালুর কথা হচ্ছে, যদি নজরুল ইসলামকে পাঠ্যপুস্তক বইয়ে প্রবেশ করানো হয়, যদি করলে ডিম ভাজি আর আলুর ভর্তা বানানো শিখাবে কে? তো ধন্যবাদ। এই উত্তরটা আমরা দেব অন্য কোনোদিন। সাথে থাকার জন্য অন্তত লালু সাহেবকে ধন্যবাদ। তার সে বিবাহের পর থেকে কিন্তু কলমে সময় কম দেওয়া শুরু করেছে। এই হলো বিবাহের সমস্যা আর কি। বিবাহের সমস্যা দুইটি কারণে হয়, হয়তো বউয়ের ভালোবাসা অথবা অত্যাচার। অনেক বউ সমস্যা করে, এই জন্য অনেকেই এই সমস্ত লেখালেখি করতে পারে না। আমাকে একজন বলেছে, আমাদের নেতা, যে আমাকে বলে, স্যার আমার স্ত্রী চায় না দেখি আমি আর কলম করি, আমাকে ডাইরেক্ট বলেছে আর কি। তো যাই হোক, ধন্যবাদ। আমার স্ত্রী এখানে আছে, কিন্তু এখনো লাইনে আছে, দেখা যাক কতদিন থাকে। স্যার, লালু কিন্তু সবসময় আমাদেরকে আড়াল থেকে দেখেন এবং আমাদের পাশে আছেন। লালু যদিও বা লালু কিন্তু কথা কম হয়, লালুর সম্ভাবনা ছিল। লালু ভালো লিখে তো, ভালো, অনেক সুন্দর সে লিখে। তার লেখাগুলি কিন্তু গর্জিয়াস, একটা স্টাইল আছে, একটা বক্তব্য আছে, একটা বিদ্রোহ আছে তার লেখায়। সো লালু কাজী নজরুল ইসলামের কিছুটা রেশ তার মধ্যে আছে। ও বলেছে কি, বউ থেকে অন্য, সে আমার বউ সেদিক থেকে অনেক ভালো, তার বউ তাকে সাপোর্ট করতেছে বলে আমি আনন্দিত। তোমার বউকে আমাদের সালাম জানাচ্ছি, সালামটা দিও একটু, যেন ভালো থাকে আর কি, যেন ভালো থাকে। এখানে লম্বা একটা কমেন্ট করছে, না দেখি পরীক্ষার কথা চলে দেখেছিলাম। আচ্ছা, সেটা আপনারা পড়েন, আমাদের মারুফ একটা পোস্ট লিখেছে লম্বা করে। যাই হোক, আমার কবিতাটা আমি একটু পাঠ করি, এখানে সময় নষ্ট করা। কবিতাটি আমি লিখেছিলাম অনেক আগে। কবিতার নাম তোমার জন্য হে নকিব। বিদ্রোহী নজরুল, কলমি নকিব ফের সহে ভাঙতে জাতির ভুল। জাতিতে জাতিতে আজ হানাহানি, দেশে দেশে আজ রক্তপাত। ঘরে ঘরে দেখো বুলেটে বারুদ, মানব সৃষ্ট বজ্রাঘাত। যুদ্ধ ধ্বংস অবিশ্বাসের ময়লা জমেছে সংবিধানে। গণতন্ত্র মানবাধিকার ভুলুণ্ঠিত দুঃশাসনে। ধর্মে ধর্মে চরম যুদ্ধ, বর্ণে গোত্রে বিভেদ আজ।
সৃষ্টির সেরা মানুষেরা যেন হায়না কুকুর শকুন বাজ, মানুষের রক্ত মানুষে খেয়ে পিশাচের মতো হাসতে পারে, এমন পতন সহনশীলতার পশু দেখেনি ধরণী পরে। কাঁদছে আকাশ, কাঁদছে বাতাস, দলিত মতিত পাপড়ি দল, নিঃস্ব কাঁদে বিশ্ব জুড়ে নীতিনিষ্ঠারা আজ বিকল। সুসভ্যতা সুন্দর স্নেহ সমতা মমতা আজার নাই, জনে মনে দেশ হিংসা অশেষ, মানুষ নেই আর মানুষে হাই। বলেছ তুমি শান্ত হবে সেদিন যেদিন রবে না রণ, রবে না কান্না ক্ষুধা হাহাকার, রবে না শোষণ আগ্রাসন। প্রিয় নজরুল মানুষের কবি, গাও হয়ে এসে সাম্য গান, চাই তোমাকে বিশ্ব নিখিল, চাই তোমাকে বিশ্ব প্রাণ। তোমার প্রতিভা বিশ্ব সমান, তোমার জন্য চাই নোবেল। তুমি বাংলার জাতীয় কবি, ভেঙেছ তুমি জুলুম জেল। চেয়েছ তুমি প্রথম বিশ্বে মহাভারতের স্বাধীনতা, বাংলা ভারতে অক্ষয় নাম অক্ষরে ফেল অমরতা। বাংলাদেশ নাম তুমি দিয়েছ জাতি কবি, তাই তুমি জাতীয় কবির স্বীকৃতি চাই এ পতাকা এই ভূমি। বাজাও আবার বিষের বাঁশি, করো বিদ্রোহ আন্দোলন, আনো বিশ্বে প্রেম ভালোবাসা সৃষ্টি সুখের উচ্ছ্বাসন। এসো সত্যের হুঙ্কার নিয়ে, এসো মিথ্যারে দলিতে পায়, এসো শান্তির সূর্য সেনা, বাঁচাও জাতি মৃত যে প্রায়। কোথায় তোমার অগ্নিবীণা, মৃত্যু ক্ষুধা ভাঙার সুর, প্রিয় নজরুল বিশ্ব বিভা, জাগাও আধার অবনীপুর। জাস্ট আমি পাঠ করার চেষ্টা করেছি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ইলিয়াস ভাই এটি কমেন্ট করেছে। আমি আমাদের সাথে ফেরদৌসি নাজমা ফেরদৌসি আমাদের সাথে যোগ দিয়েছেন, তার সাথে থাকার জন্য ধন্যবাদ। ইলিয়াস ভাই আমাদের আইব ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শেষ করে দেব। আমরা আসলে কবি নজরুলকে আমরা স্মরণ করতে চেষ্টা করেছি। আমরা আরো সুন্দর অনুষ্ঠান করব। ২৭ তারিখ আপনারা সাথে থাকবেন। নজরুলের সকল বই আমার কাছে আছে। নজরুলকে নিয়ে যারা পিএইচডি করেছে তাদের বই আমার কাছে আছে। সেদিন যদি সম্ভব হয় নজরুলের সকল বই একটা লিস্ট, কারা কারা পিএইচডি করেছেন এবং তার জীবন বৃত্তান্ত আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি সবারকে লাইভে আনার চেষ্টা করেছি এখানে। যদি কারো নাম বাদ পড়ে যায় আমাকে ক্ষমা করবেন বরাবরের মতো। এখানে আমি আবারও একটু একটু নামগুলো ধরার চেষ্টা করি। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন আশা করি। একটু শেয়ার করবেন। ইলিয়াস সাহেব আমাদের শুরু থেকে আমাদের সাথে আছেন। আনিসুজ্জামান অনিক বগুড়া থেকে আমাদের সাথে আছেন। মারুফা খান, নুরুল কবির করিমি, তারপর ওমর ফারুক সাবুল বেশ কয়েকবার কমেন্ট করেছে। আমাদের সাথে আছেন মুজিবুর রহমান শিক্ষক এবং কবি। মিস্টার ফাইসাল আমাদের সাথে আছেন কুষ্টিয়া থেকে। আইব আলী সাহেব আমাদের সাথে আছেন। আজমল হক আমাদের সাথে আছেন। হক সাহেব আপনি হক কথা বলেন আমি জানি, তাই যদি হয় আরো লিখবেন, আরো সময় দেবেন, সেটা করবেন। না হলে হক নামটা যেন ঠিক থাকে আর কি। হক নাম রেখেছে, এটা কাজ করতে হবে তো। বিজুল ইসলাম আমাদের সাথে আছেন। শওকত ওসমান সাথে থাকার জন্য ধন্যবাদ। রেজাউল করিম আমাদের মোজাম্বিক শাখার সভাপতি আমাদের সাথে আছেন। তারপর জয়নুল আবেদিন লালু, তোমাকে ধন্যবাদ। তোমার বউকে আমরা শুভেচ্ছা জানাই। তোমার অনেক সুখে থাকো, খুশি হয়েছি আসলে।
তোমার বইয়ের জন্য আমি একজনকে বলেছি ফেরিসে ফার্মিউম, ফেরিস আমাকে লন্ডন বাংলাদেশে একজন বলতো ফেরিসে ফার্মিউম অনেক ভালো, ওটা দিতে হবে আর কি, যে দিলে আর একটু গ্রান বেশি বের হবে। যাই হোক, এটা আমি নিয়ে আসবো। ধন্যবাদ সাথে থাকার জন্য। বক্তিয়ার, আমরা শেষ করতে যাব। সাথে থাকার জন্য বিশ্ববাসীকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আসুন আমরা মানুষের জন্য কাজ করি। দেখুন, আমরা আপনার কথা বলছি, আসলে আপনাকে আমরা সম্মান জানাবার জন্য এই আয়োজন করেছি। জি। পঞ্চম পর্ব আমরা করব যে কোনো সময়। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার বলি, আপনারা কাজী নজরুলের উপর যদি ছোট ছোট কবিতা লিখে আমাকে ইনবক্স করেন, আমরা সেটা আবৃত্তি করবো, পাঠ করবো। আমরা আবৃত্তি শিল্পীকে আমরা নিয়ে আসবো। আমাদের হক সাহেব, আমি শুনেছি এখানে বিজুরি বলছেন যে আপনি আবৃত্তিকার, তাহলে আপনি আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। আপনি আবৃত্তি করার জন্য সেদিন আমাদের সাথে থাকতে পারেন। আর সর্বশেষ কথা হচ্ছে, কুতুবউদ্দিন বখতিয়ার, পরিশেষে যদি তোমার কোনো কথা থাকে সংগঠন, বই সংক্রান্ত, তোমার সম্পাদনা যে বইটি হচ্ছে, দুটি বই হচ্ছে তোমার সম্পাদনায়, শব্দ সওগাত এবং বাংলাদেশ, এই বই এবং আজকের এই অনুষ্ঠানের সার্বিক বিচারে তুমি 1-2 মিনিটের মধ্যে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আমরা ইতিমধ্যে কলম একাডেমি লন্ডনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবার সহযোগিতায় আমরা 2টি বই প্রকাশ করার জন্য হাত দিয়েছি। ইতিমধ্যে আমরা লেখাও পেয়ে গিয়েছি। একটা হলো শব্দ সওগাত আর একটা হলো বাংলাদেশ। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই কলম একাডেমি লন্ডন সংগঠনের। তো লেখাগুলো অলরেডি আমাদের হাতে আছে। তো ধন্যবাদ। আমাদের বক্তিয়ার মনে হয় বিচ্ছুত হয়ে পড়েছেন, নেট সমস্যা। আমরা শেষ করতে যাব। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, লাইক কমেন্টস করেছেন, সুন্দর সুন্দর করে উৎসাহিত করেছেন। হাবিবসের কথা এখানে উঠে এসেছে। লালু সাহেব একটা কমেন্ট করেছে যে কবিতাটি নজরুলের লেখা, মনে হয় আমার কবিতার কথা বলেছেন। ধন্যবাদ সমর্থনের জন্য, ভালোবাসার জন্য। আমি এ পর্যায়ে একটি ধন্যবাদ দিতে চাইব। এটি আপনাদের বিজয়। আমাকে নিয়ে একটি বই আমাকে উৎসর্গ করে একটি বই ভারত থেকে হয়েছে, একেবারেই একক বই তিনি করেছেন। এটা পৃথিবীতে একটা নতুন ঘটনা যে একজন একটি বই করেছেন, তার বইতে তার আমার একটি আরেকজনের একটি লেখা তিনি সংযোগ করেছেন, অ্যাড করেছেন, এবং বইতে আমি ভূমিকা লিখেছি এবং বইটি আমাকে তিনি উৎসর্গ করেছেন। এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। আপনারা দেখেছেন যে আমি যখন উক্ত পোস্টে আমি কমেন্ট করেছি, আমি সবার কথা আমি স্বীকার করেছি, সম্মান দিয়ে কথা বলেছি সবাইকে, যে আজকে বিশ্বময় মানুষ আমাকে চিনে, জানে, সম্মান করে, যে জানে, আমরা বলি না কেন। এগুলি আপনাদের কারণে হয়েছে বলে আমি মনে করি। আপনাদের ভালোবাসায়, আপনাদের সমর্থন, সহযোগিতা ছিল বলেই এই কলম একাডেমি লন্ডন এত দূরে গিয়েছে। নজরুল ইসলাম হাবিবি হয়েছে, সাহিত্যের বাতিঘর হয়েছে। না হলে আমার মধ্যে তেমন কোনো গুণ, শক্তি, স্পর্ধা আমার কখনো ছিল না। আমি কষ্ট করে বড় হয়েছি কজরি কবি নজরুলের মতো। নজরুলের সাথে আমার অনেক ক্ষেত্রে মিল। কাজী নজরুল হয়তো ফ্যামিলিগতভাবে তিনি কষ্টে ছিলেন, কিন্তু আমি ইচ্ছে করে কষ্টে পড়েছিলাম। আমার পরিবারে বাবাদের সব ছিল, কিন্তু আমি 11 বছর বয়সে আমি ঘর ছেড়েছিলাম, এতিমখানাতে ছিলাম। ওখান থেকে কষ্ট করে করে পড়াশোনা করে করে আমি বিশ্ববিদ্যালয়ে আসি, এখন লন্ডনে আসি, এখানে পড়াশোনা করেছি। নজরুল রুটির দোকানে কাজ করে, আমাদের রুটির দোকান ছিল, আমাদের বেকার ছিল, রুটি আমি বানিয়েছি, বেকারিতে আমি কাজ করেছি, সেই আর কি। তো এইভাবে, এবং
স্রষ্টার কি মহিমা জানি না, তার যে জীবন দর্শন, সেই দুঃখী মানুষ সের কথা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কথা বলার যে কথা আমাদের নজরুল বলেছেন, একই পথে যেন আমার হাঁটা আমার চলা একটা কাকতালীয় ভাবে। তো সেটা যে কথাটি আমি বলার চেষ্টা করেছিলাম, আপনারাই নজরুল ইসলাম হাবিবিকে হাবিবি করেছেন, সাহিত্যের বাতিঘর আপনারা ডেকেছেন। না হলে সেই যোগ্যতা, সেই সক্ষমতা, সেই অধিকার আমার কখনো ছিল না। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আসুন আমরা লেখালেখি করি, আমরা মাঠে থাকি, সমাজ এবং জাতির জন্য আমরা কাজ করি। আমাদের দিলীপ মণ্ডলের বইতে কমেন্টসে আমি আপনাদের কথা বলেছি, বারবার স্বীকার করেছি, এই আনন্দ, এই সৃষ্টি, এই সম্মান আপনাদের। আপনারা ছিলেন বলেই নজরুল ইসলাম হাবিবি হয়েছে, সাহিত্যের বাতিঘর হয়েছে। বাতিঘর এগুলো আপনার নিয়ে যান আবার, এটা আমি চাই না আসলে। তারপর বিশ্বময় জাতি ধর্ম নির্বিশেষে আমরা ধীরে ধীরে প্রতিদিন আমরা আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। এটাই আমাদের আনন্দ, এটাই আমাদের খুশির কথা। এটি আপনাদের ভালোবাসার কারণে হয়েছে বলে আমি স্বীকার করছি, এবং এই গতিকে ধরে রাখার জন্য আমাদের আরো কাজ করতে হবে, আমাদের আরো মাঠে থাকতে হবে। সেই কথাটি আমি বারবারের মতো আবার বলছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কুতুবুদ্দিন, তুমি তোমার আসা যাওয়া, বাংলাদেশের বিদ্যুতের অবস্থা এমন মনে হয়, বিদ্যুৎকে জি নিয়ে স্যার, আমি খুব বিদ্যুৎকে ডিস্টার্ব, নিয়ে নেটওয়ার্কের প্রবলেম স্যার। প্রাইমারি স্কুলে থাকার সময় আমি বাংলাদেশে মনে হয় বিদ্যুৎ বাবু একটি কথা রেখো, হঠাৎ করে মোদের ছেড়ে চলে যেও না। এটা আমার ছোটকালের কবিতা। হ্যাঁ, যাই হোক, জি তোমার কোনো কথা যদি অসমাপ্ত থাকে দ্রুত শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। আমি আমি খুব অল্প পরিসরে শেষ করব। আমি যে দুটি বই, শব্দ সৌগাত এবং বাংলাদেশ, এই দুটো বই আমাদের হাতে চলে এসেছে। আমরা কুতুবুদ্দিন আসলে সমস্যার কারণ, তাকে এখান থেকে মনে হয় আউট করতে হবে, কারণ সে আসে আর যায়। আমরা অনুষ্ঠান শেষ করবো। আমাদের সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আমরা কথা আর না বাড়াই, আবার সম্মান জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমরা 27 তারিখ জোরালো মজবুত একটি অনুষ্ঠান করব। আপনার প্রিয় কবিতাটি আমাদেরকে আপনি জমা দিতে পারেন। যে কুতুবুদ্দিন কথা বলো প্লিজ, আমি তো তোমাকে ফ্লোর দিচ্ছিলাম। স্যার, ওই যেটা বলতে চাইছিলাম সেটা, কবিতা জমা দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। আমরা আশা রাখছি খুব দ্রুতই সবার সহযোগিতায় যদি বইটি হয়, তাহলে আমরা এটা আনন্দ ভাগাভাগি করতে পারবো। আমার পরবর্তী যখন বইটা যখন প্রেসে চলে যাবে, তখন আমরা বিষয়টা সবাইকে জানাবো, তখন একটা সিদ্ধান্ত নিব নতুন করে। আর আমি আইব আলী ভাইকে এখানে দেখতে পাচ্ছি, আইব আলী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার শারীরিক সুস্থতা কামনা করছি। এবং আমি বলবো, আজকে লাইভ অনুষ্ঠানে যারা দেখছেন, আপনারা সবাই আইব আলী ভাইয়ের জন্য দোয়া করবেন। আসলে তিনি আমাদের অত্যন্ত পরীক্ষিত একজন ব্যক্তি। আমরা তার সুস্থতা কামনা করছি। আর একটা কথা বলতে চাই, আমরা কলম একাডেমির আমরা যারা কলম একাডেমি প্রেমিক আছি, কলম একাডেমির সদস্য যারা আছি, আমরা আসলে মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যাই। বিভ্রান্ত না হওয়ার জন্য বলবো, এবং বিভ্রান্ত না হওয়ার জন্য আমি একটা কবিতা, ছোট্ট করে একটা কবিতা লিখেছি। ওই কবিতাটা পাঠ করে আমি আমার বক্তব্য শেষ করব। কবিতাটা হচ্ছে এরকম: আমরা যদি ভালো মানুষের সাথে থাকি, আমরা ভালো হব। আর আমরা যদি খারাপ মানুষের সাথে থাকি, আমরা খারাপ হব। সৎসর্গে স্বর্গবাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটি লিখেছিলেন শেক্সপিয়র।
তার একটি কবিতার মধ্যে এই কথাটি আছে। তো এই এই ভাবার্থ নিয়ে আমি একটা কবিতা লিখেছি, ওইটা পাঠ করে আমি শেষ করব। কবিতার নাম মানুষ দেখেছি। আমি মানুষ দেখেছি, মানুষ, হরেক রকমের মানুষ এই মানুষের পৃথিবীতে। কারো স্পর্শে পাবে নতুন জীবন, কারো স্পর্শে জলসে যাবে তুমি, পুড়ে যাবে হৃদয়ের কুল কিনারা, কারো স্পর্শে পাবে পথের দিশা, কারো স্পর্শে হয়ে যাবে চিরপথ ভ্রষ্ট। আমি মানুষ দেখেছি, মানুষ, হরেক রকমের মানুষ এই মানুষের পৃথিবীতে। আমি সবাইকে আহ্বান করব, কবিতার সুরে সুরে আপনারা ভালো কিছুর সাথে থাকুন, কলমের সাথে থাকুন, সাহিত্যের সাথে থাকুন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ সুন্দর কবিতার জন্য, তোমার উপস্থাপনার জন্য। আমরা অনেক জানলাম, শিখলাম, সবাই উপকৃত হয়েছে বলে আমি বিশ্বাস করি। ইতিমধ্যে আমাদের সাথে জাহাঙ্গীর হাসান আমাদের মনন কবি যোগ দিয়েছেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। তিনি একটা কবিতা লিখেছেন। তো আমাদের ওসমান গনি আমাকে বলছেন যে আপনাকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট, শুভরাত্রি বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। আসসালামু আলাইকুম।